আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিকের সভা। সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা শুরু হয়। আজকের সভায় প্রায় 14,800 কোটি টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্প উঠছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন 4টি ও সংশোধিত 5টি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন 11,180 কোটি 17 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। একনেকে যেসব প্রকল্প উঠছে সেগুলো হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রকল্প। আজ 22 জুলাই 24-এর এই দিনে উত্তাল আন্দোলন চলাকালে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সর্ব অবস্থায় শেখ হাসিনা ও তার সরকারের পাশে থাকার অঙ্গীকার করেন ব্যবসায়ী নেতারা। একই সাথে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবিও জানান তারা। এই বৈঠক যখন অনুষ্ঠিত হয় তখন সারা দেশে কারফিউ ছিল। কারফিউ চলা অবস্থায় এসব ব্যবসায়ী নেতাদের বিশেষ নিরাপত্তা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হয়। বৈঠকে দেশের বিভিন্ন ব্যবসা সংগঠনের শীর্ষ নেতা এবং বৃহৎ শিল্প গ্রুপের কর্ণধাররা যোগ দেন এবং বক্তব্য রাখেন। পরিকল্পিতভাবে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টির পেছনে ব্যবসা বাণিজ্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতীতে ব্যবসায়ী নেতারা এখনো এক ধরনের সংকট চলছে উল্লেখ করে রপ্তানি কার্যক্রম মুখ থুবড়ে আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা আমার দেশকে পুড়িয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। আমার মনে হয় সেগুলি বিচারের আওতা আনেন। আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। এটা হতে পারে না, আমরা এটার পাশে নাই। তো এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন, আপনারা ভালো তদন্ত করেন। এবং একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানি। তবে কি ভেঙে যাচ্ছে 11 দলীয় ঐক্যজোট? রাজনৈতিক দল না হয়েও হেফাজতে ইসলামকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামীর। হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার 7টি রাজনৈতিক দলকে এক ছাতায় আনার প্রক্রিয়ায় এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। বিভিন্ন দলের নেতারা জোটের ব্যাপারে আশাবাদী হলেও জামায়াতে ইসলামের দাবি জোট আগের মতোই আছে, ফাটল ধরার শঙ্কা নেই, জানাচ্ছেন জুবায়ের প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল 11 দলীয় জোট। দেশব্যাপী নির্বাচনী জনসভা ও কর্মসূচি পালন করে জোটটি। ঐক্যের সমাজ, সংহতের সমাজ, ভালোবাসার সমাজ। নির্বাচনের পরেও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে অনড় অবস্থানে কর্মসূচি পালন করছে দলগুলো। তবে নতুন করে আলোচনায় এসেছে হেফাজতে ইসলামের নেতৃত্বে 7 দলীয় ঐক্য গঠনের উদ্যোগটি। 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রায় 4 ঘন্টার বৈঠকে অংশ নেন 7 দলের অন্তত 20 জন নেতা। ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানান তারা। দেশের শীর্ষ আলেম মুরব্বীদের নির্দেশনা মেনে সবাই এক জায়গায় একত্রিত হয়েছেন। রূপরেখা কী হবে, নীতিমালা কী হবে, কি কি বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন, সব সামনে ঠিক করা হবে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কওমি ধারার রাজনৈতিক দলগুলো বিভিন্ন জোটে যুক্ত হওয়ায় বিভক্তির চিত্র দেখা যায়। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও বেশ কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক দলে যুক্ত থাকায় নতুন এই 7 দলীয় ঐক্য রাজনৈতিক ঐক্যে পরিণত হওয়ার সম্ভাবনার কথাও উঠে আসে নেতাদের কণ্ঠে। হেফাজতে ইসলাম অবশ্যই অরাজনৈতিক সংগঠন, কিন্তু যেই সংগঠনগুলোকে হেফাজতে ইসলামের আমির আমন্ত্রণ জানিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন সবই তো রাজনৈতিক সংগঠন। আর রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্য তো একটা রাজনৈতিক বিষয়ই থাকে, সেখানে রাজনৈতিক লক্ষ্য অবশ্যই থাকে।
হেফাজতের মূল অভিযোগ কিন্তু একটাই, জামাত। তাদের অভিযোগ কিন্তু বিএনপি অভিযোগ না, জামাত তার অভিযোগ। তো আমরা তো জামাতের সাথে না, আমরা জামাতের সঙ্গে রাজনীতি ঐক্য করেছি রাজনৈতিক প্রয়োজনে। আমরা চাই আপাতত দলগুলো ঐক্যবদ্ধ থাকুক, এটা আমরা চাই। কিন্তু এই ঐক্যবদ্ধতার পরিসর কদ্দূর হবে এটা তো আলোচনা সাপেক্ষে বোঝা যাবে। এদিকে নতুন এই উদ্যোগকে ঘিরে 11 দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও জামাত বলছে জোটের শরিক দলের সাথে তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে। হেফাজতের কোনো উদ্যোগে 11 দলীয় জোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলেও দাবি দলটির। হেফাজতে ইসলামের সাথে বাংলাদেশের অনেকগুলো ধর্মীয় দল, ইসলামী দল তাদের সাথে আছেন, এর মধ্যে একটা অংশ আবার আমাদের সাথেও আছেন। হেফাজতের প্ল্যাটফর্মে যখন তারা বসেন বা কথা বলেন তখন তারা দিনী বিষয় নিয়ে আলোচনা করেন, ধর্মীয় বিষয় নিয়ে তারা কথা বলেন। আবার যখন রাজনৈতিক দল হিসাবে আমাদের সাথে বসেন তখন তারা কথা বলেন গিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের সাথে হবে না, 11 দলের সাথে এটা কোনো সমস্যা হবে না। হেফাজতে চাওয়া কৌমি ঘরানার রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বে একজোটে থাকুক, তবে অরাজনৈতিক সংগঠনের তকমা গায়ে জড়িয়ে রাজনৈতিক জোট গঠনে কতটা টেকসই হবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটে নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ। হাম উপসর্গ নিয়ে গত 3 সপ্তাহে মৃত্যু হয়েছে অন্তত 26 শিশুর। টিকা ক্যাম্পেইন চলমান অবস্থায় সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে পরিবার ও স্বজনদের অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসক ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট বিভাগে হাম উপসর্গে শিশু মৃত্যু 100 ছাড়িয়েছে। হামের উপসর্গ নিয়ে এখনও বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 3 শতাধিক শিশু। আক্রান্ত হয়ে হাসপাতালে আসা শিশুদের বেশিরভাগই পায়নি হামের টিকা, আবার টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে অনেকে। বাচ্চার ফার্স্ট 6 মাস ফুরিয়া 7ও পড়ছে, আবার বাচ্চার টিকা দেওয়া হয়েছে। এলাকায় গেছে, মানে আমি এলাকায় থাকি না, আমি ঢাকা থাকি, এর জন্য দেওয়া হয়নি। টিকা দেওয়া হয়েছে আমরা সাইডগাঁও কেন্দ্র, আর অঙ্কুইতে বাইরে গেছে দেখি অঙ্কুল আইসি মেডিকেল। চলতি মাসের প্রথম 3 সপ্তাহে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যু হয়েছে অন্তত 26 শিশুর। চিকিৎসক ও সংশ্লিষ্টরা বলছেন অতি সংক্রামক হওয়ায় হামের মৃত্যু প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। টিকা কার্যক্রমের গতি বাড়ানোর সাথে তারা জোর দিচ্ছেন পরিবার ও স্বজনদের সচেতনতার উপর। হাম করোনার চেয়েও আসলে দ্রুত বেগে ছড়ায়। একজন হাম রোগী 18 থেকে 20 জনকে আক্রান্ত করতে পারে। এজন্য আসলে গার্জিয়ানদের জন্য মাস্ক পরিধান করেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং বাচ্চাকে যেন সুরক্ষিত রাখার চেষ্টা করেন। অভিভাবকরা যেন বাচ্চাদের যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তারা যেন নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে ভ্যাকসিনটি প্রদান করে ফেলেন। ভ্যাকসিনেশন প্রোগ্রামের পরে এটা কমে আসবে, রোগী ভর্তির সংখ্যা কমে আসবে, কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমরা একটা কারণ উদ্ঘাটনের জন্য আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়ার পরিকল্পনা করেছি। সিলেটে স্থানীয়ভাবে হাম পরীক্ষার ব্যবস্থা নেই। ঢাকায় ল্যাব টেস্টে চলতি বছরে এ পর্যন্ত হাম ও রুবেলায় আক্রান্ত সিলেট বিভাগের 545 জন রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত 105 শিশুর মধ্যে 4 জনের হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে এই পরিসংখ্যানে আক্রান্তের প্রকৃত সংখ্যা উঠে আসছে না বলে অভিযোগ অনেকের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। প্রবল বর্ষণ ও উজানের ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হবিগঞ্জের 3টি ইউনিয়নের অন্তত 35টি গ্রাম। এই ঘটনায় ইতোমধ্যে বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের পুকুর। অনেকেই বানের জলে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন। আর এসবের জন্য নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। আমরা তো মনে হয় জায়গা ভাষা আছে ফিসে ইটেন আর কয়েকদিন ইটেন ভেঙে যাবি। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে একটি চক্র খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বাঁধ দুর্বল হয়ে ভেঙে পড়ে। শুধু তাই নয়, ঝুঁকির মুখে পড়েছে চুনারঘাট উপজেলার রাজারবাজার বনগাঁও আশ্রয় প্রকল্পের 160টি ঘর। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। প্রতিবাদ করাতে ওরা হুমকি ধমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা কর।
আইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নির্ধারিত দূরত্বের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। সরকার যে জায়গা নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে এবং আমরা বালু তুলতেছি, আর তাদেরকে বলছি আমরা যদি আমরা বালু তোলাতে এই ঘরের বা কারো কোনো ক্ষতি হয়, এই ক্ষতিপূরণ আমরা তাদেরকে দিব। বালু ব্যবস্থাপনা আইন রয়েছে, যারা লিজ দিতেন সেখানে নিয়ম নীতি রয়েছে, কিন্তু সমস্ত নিয়ম নীতি তোয়াক্কা করা হয়। বালু যেভাবে ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে সেটা তো অবৈজ্ঞানিক পন্থায় তোলা হচ্ছে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সামিউল আলম বাদী হয়ে মোহাম্মদ ইকবাল হোসেন ও মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করে, আর অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সরকার এখান থেকে ইজারা দিয়ে 2 পয়সা কামানোরও সরকারের কোনো আগ্রহ নেই। অবৈধভাবে যারা এই সুবিধাটা নিচ্ছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ডিসি সাহেব, ইউএনএস সাহেবদেরকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।